আজকের লেকচারে আমরা আরো গভীরে প্রবেশ করবো জৈব যৌগের। এটা হচ্ছে কার্যকরী মূলক। খেয়াল করো, কার্যকরী মূলক বলতে কি বোঝায়, এই টার্মটার মধ্যে আসলে সবকিছু বলে দেয়া আছে। কার্যকরী মূলক হচ্ছে এমন কিছু মূলক যারা কোন একটা যৌগের সমস্ত বৈশিষ্ট্যকে বা সমস্ত ফাংশনকে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দেওয়া যায়। আমরা যদি বলি যে একটা বাস চালক, বাস চালকের ক্ষেত্রে কি হয়, সমগ্র বাসটা সাথে যত যাত্রী আছে সবাইকে কন্ট্রোল করে কে? বাস চালক। এই ক্ষেত্রে এই চালক হচ্ছে কার্যকরী মূলক, আর বাকি যারা যারা আছে তারা হচ্ছে সাইড চেইন। ঠিক আছে, বা মূলক ছাড়া বাকি যারা যারা আছে। এখন মূলক যেদিকে যাবে সবাই কিন্তু সেদিকেই যাবে। যেমন আমি একটা উদাহরণ দিই, CHO, আবার বললাম COOH, আরেকটা বললাম CH3, CH2, CO, CH3। খেয়াল করে দেখো, এই তিনটা যৌগের ক্ষেত্রে সব জায়গাতেই সেম, শুধু পার্থক্য এই একটা স্পেসিফিক সাইটে। যেমন প্রথমটার ক্ষেত্রে CHO, দ্বিতীয়টার ক্ষেত্রে COOH, আর তৃতীয়টার ক্ষেত্রে CO। দেখো সবকিছু সেম, কিন্তু এই তিনটা স্পেসিফিক জায়গাতে পার্থক্য আছে, এবং এই পার্থক্যের কারণে দেখা যায় এই তিনটা যৌগ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ঠিক আছে, প্রথমটার যে বৈশিষ্ট্য দ্বিতীয়টার সেই বৈশিষ্ট্য নাই, আবার এর যা বৈশিষ্ট্য এর কিন্তু সেই বৈশিষ্ট্য নাই। কিছু কিছু বৈশিষ্ট্য মিলতেই পারে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেই এদের মধ্যে বৈশিষ্ট্যের পার্থক্য দেখা যায়। তো এই বৈশিষ্ট্যের পার্থক্য বা বিক্রিয়ার পার্থক্য কেন হয়? কারণ হচ্ছে এখানে যে ড্রাইভিং ফোর্স যেটা আছে বা ড্রাইভার যে আছে, সেই ড্রাইভার হচ্ছে আলাদা। তা আলাদা আলাদা ড্রাইভার আলাদা আলাদা কাজই করবে। এদেরকে আমরা বলি কার্যকরী মূলক, অর্থাৎ এরা কার্যকর ভাবে যাবতীয় বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে যদি সংজ্ঞা আসে তো এইভাবে বলবা, জৈব যৌগের অণুতে উপস্থিত কিছু পরমাণু, মূলক বা চিহ্ন জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যদি এর যাবতীয় বৈশিষ্ট্যকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা বলবো কার্যকরী মূলক। এখন এই কার্যকরী মূলকের একটা সিরিয়াল আছে। এই সিরিয়ালটা আমরা তৈরি করি সক্রিয়তার ভিত্তিতে। সক্রিয়তার ভিত্তিতে আমরা কার্যকরী মূলককে একটা সিরিয়ালে সাজাই। যেরকম ধাতুর সক্রিয়তা আছে, লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ঠিক ওরকম জৈব যৌগের অণুতেও এদের মধ্যে যে কার্যকরী মূলকগুলো রয়েছে তাদেরও একটা সিরিজ আছে। যেমন এই সিরিজে সব থেকে উপরে থাকে COOH। এটার নাম কি? এটার নাম হচ্ছে কার্বক্সিল মূলক। কার্বক্সিল মূলক। এবং এটার স্ট্রাকচারটা কিরকম দেখতে? এইখানে কার্বন, কার্বনের সাথে একটা অক্সিজেন তোমার ডাবল বন্ডের সাহায্যে যুক্ত, আর একটা আছে OH। তারপর আসে হচ্ছে তোমার সালফোনিক অ্যাসিড, SO3H। এটার নাম সালফোনাইল মূলক। তো এটা যদি যৌগের মধ্যে থাকে সেক্ষেত্রে নাম হয় সালফোনিক অ্যাসিড। এটার স্ট্রাকচারটা দেখতে কিরকম? এই যে একটা ইয়ে আছে সালফার, খেয়াল করবা, এই যে সালফার, এইখানে আছে অক্সিজেন, অক্সিজেন, এইখানে আছে OH। আচ্ছা, তারপর সিরিয়ালে আসে তোমার অ্যালডিহাইড। এটাকে আমরা বলি অ্যালডিহাইড মূলক। ঠিক আছে, এর স্ট্রাকচারটা দেখতে কিরকম? এইখানে একটা কার্বন, অক্সিজেন ডাবল বন্ড, আর হচ্ছে একটা হাইড্রোজেন। তারপর আসে কিটোন, CO। এটাকে আমরা বলবো কিটোন মূলক। কিটোন মূলক। এর স্ট্রাকচারটা দেখতে কিরকম? এর স্ট্রাকচার হচ্ছে এরকম, CO, এই হাতটা খালি। ঠিক আছে, অ্যালিয়াইডের ক্ষেত্রে কি দেখা যায়, যে এই সাইডটা আরেকটা কার্বনের সাথে যুক্ত থাকে, কিন্তু আরেকটা সাইড সেটা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে। কিন্তু এই কিটোনের ক্ষেত্রে দুইটা পার্শ্বই তোমার কার্বনের সাথে যুক্ত থাকে।
তারপর আসে এটাকে বলা হয় হাইড্রোক্সিল মূলক। এই হাইড্রোক্সিলটা যখন অ্যালকাইলের সাথে যুক্ত থাকে তখন এটাকে আমরা বলি হচ্ছে অ্যালকোহল, বা এই কারণে এটাকে অ্যালকোহল মূলকও বলা হয়। আর এটার স্ট্রাকচার তো এরকমই। আর যদি এটা বেনজেনের সাথে যুক্ত থাকে ওএইচ, তখন এটাকে আমরা আবার বলি ফেনল। তাহলে ওএইচ দ্বারা দুইটা প্রকাশ পায়, একটা হচ্ছে অ্যালকোহলিক মূলক আর একটা হচ্ছে ফেনলিক মূলক। আমি জাস্ট উদাহরণটা দিয়ে দিই। যেমন ধরো একটা অ্যালকাইল মূলক, অ্যালকাইল কাকে বলে? একটা অ্যালকেন থেকে যখন আমরা হাইড্রোজেনকে অপসারণ করি তখনই পাওয়া যায় অ্যালকাইল। যেমন CH3, মিথেন থেকে পাওয়া যায় মিথাইল, অ্যালকেন থেকে অ্যালকাইল। এই যদি অ্যালকাইল মূলকের সাথে হাইড্রোক্সিল যুক্ত থাকে এটাকে আমরা বলবো অ্যালকোহল। ঠিক আছে। আর যদি অ্যারাইল, মানে এ আর দ্বারা বেনজিনকে প্রকাশ করে, এই যে এটাকে, ঠিক আছে, এই বেনজিনের এটাকে এ আর দ্বারা প্রকাশ করা হয়। এই বেনজিনের সাথে যদি একটা ওএইচ যুক্ত থাকে, এই যে ওএইচ, তখন সেটাকে আমরা বলি ফেনল। তার মানে এই ওএইচ দ্বারা অ্যালকোহলকেও প্রকাশ করে, আবার ফেনলকেও প্রকাশ করে। ঠিক আছে। তারপর সিরিয়ালে আসে হচ্ছে তোমাদের অ্যামিন, NH2, অ্যামিন। এর নামই হচ্ছে অ্যামিন মূলক। আর স্ট্রাকচার তো ইজিলি বুঝতে পারতেছো। এখানে একটা লোন পেয়ার থাকবে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এই হারটা থাকবে কার্বনের সাথে যুক্ত। আচ্ছা, তারপর সিরিয়ালে আসে হচ্ছে তোমার অ্যালকিন, তাই না? এটার নাম অ্যালকিন। যখন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে এটাকে আমরা বলি হচ্ছে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত যৌগ, অ্যালকিন। আচ্ছা, অ্যালকিন মূলক। তারপর আসে অ্যালকাইন। তার মানে আমরা যখন সক্রিয়তার কথা চিন্তা করব, অ্যালকাইন থেকে অ্যালকিন এটা কিন্তু বেশি সক্রিয়। ঠিক আছে, অ্যালকাইন। আচ্ছা, এবং সর্বশেষ তোমার আছে হ্যালোজেন, হ্যালোজেন মূলক। আর আরেকটা তো আছে যেটাকে না বললেও হয়, সেটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। ঠিক আছে, আমি বড় করে দেই। যখন কার্বন কার্বন একক বন্ধন থাকে তখন আমরা তাকে বলি কি? অ্যালকেন। আচ্ছা, তো এই যে আমি সিরিজটা লিখে দিচ্ছি, এই সিরিজে যে যত উপরে থাকে দেখা যায় যৌগটা ঠিক তার মতো হয়। ঠিক আছে, যদি একটা যৌগের মধ্যে তোমার এই COOH এবং CHO এই দুইটা মূলকে যদি থাকে, দেখা যাবে যে যৌগটা অধিকতর অ্যাসিডের মতো প্রকাশ পায়। কার্বক্সিলিক মূলক মানে এটা হচ্ছে তোমার জৈব অ্যাসিড, অ্যাসিডের মতো প্রকাশ পাবে বা অ্যাসিডের মতো বৈশিষ্ট্য প্রদর্শন করবে। কারণ কি? এর সক্রিয়তা বেশি, যার সক্রিয়তা বেশি যৌগটা তার মতোই হবে। এবং নামকরণের ক্ষেত্রেও দেখা যাবে তার নামটাই বেশি অগ্রাধিকার পাবে। ঠিক আছে, অর্থাৎ এই সক্রিয়তা যে যার নামটা উপরে থাকবে নামকরণের ক্ষেত্রেও সেটাই প্রাধান্য পাবে। ঠিক আছে। আচ্ছা, এবং এরাই হচ্ছে কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই যাবতীয় ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পরিবর্তিত হবে। এখন এই কার্যকরী মূলকের উপর ভিত্তি করে আমরা আরেকটা টপিক নির্ধারণ করি। সেই টপিকটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। সেই টপিকটার নাম লিখো, সমগোত্রীয় শ্রেণী। এই হোমোলোগাস সিরিজ বলতে কি বোঝায়? যে যাদের কার্যকরী মূলক সেম,
কার্যকর বা কার্যকরীমূলক একই থাকবে। ঠিক আছে, কার্যকরীমূলকটাকে আমি বারবার এইভাবে লিখবো না, ফাংশনাল গ্রুপ তো আমি জাস্ট এফ জি দ্বারা প্রকাশ করব। আচ্ছা, এই যাদের ক্ষেত্রে কার্যকরীমূলক সেম তারাই হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। কারণ কি? কারণ এই কার্যকরীমূলক সেম হওয়ার কারণে এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম সবই সেম হয়। ভৌত এবং রাসায়নিক ধর্ম কি হয়? সেম হয় বা একই হয়। অর্থাৎ সবাই হচ্ছে এক গোয়ালের গরুটায়, সবার বৈশিষ্ট্য সেম। ঠিক আছে, এই বৈশিষ্ট্য কেন হয়? কার্যকরী মূলকের কারণে হয়। এখন তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য? আরো আরো কিছু বৈশিষ্ট্য আছে কার্যকরী মূলকের ক্ষেত্রে, যেমন পরপর দুইটা কার্যকরী মূলকের মধ্যে খেয়াল করবা, কার্যকরী মূলকের বা সমগোত্রীয় শ্রেণীভুক্ত পরপর দুটি যৌগের মধ্যে পরপর দুটি যৌগের মধ্যে জাস্ট এটার পার্থক্য থাকে। CH2 বা মিথিলিন, এটার একটা নাম হচ্ছে মিথিলিন। মিথিলিন, এই মিথিলিন মূলকের পার্থক্য থাকে। মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এই হচ্ছে তোমার দুই একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কালের ভদ্রে আসতে পারে পরীক্ষায়। যেহেতু কঠিন করার সম্ভাবনা আছে, তাহলে আসতেই পারে সমগোত্রীয় শ্রেণী কি এবং তাদের পার্থক্য কি, মানে এদের বৈশিষ্ট্য কি। খেয়াল করে এটা আমি বুঝিয়ে দেই। যেমন আমরা শুরুতে যদি বলি যে তোমার অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণী, তো সেই অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর প্রথম যে মেম্বার, সেই মেম্বারের নাম হচ্ছে মিথানল। ঠিক আছে, এই নামটা কিভাবে হয় আমি আরো বিস্তারিত বলবো। এখানে জাস্ট একটু খেয়াল করে রাখো, কার্বন একটা থাকার কারণে এর নাম হচ্ছে মিথ, এবং এইখানে দ্বিবন্ধন দেখা যাচ্ছে না বা ত্রিবন্ধন দেখা যাচ্ছে না, এই কারণে এর নাম হবে এন, মিথান। আর অ্যালকোহল হলে এর নাম হয় অল, ও এল, অল। আচ্ছা, অর্থাৎ এর নাম হচ্ছে মিথানল। কার্বন যখন দুইটা হবে তখন এর নাম হবে ইথানল। ETHANOL, ইথানল। খেয়াল করো তো, এই যে প্রথম মেম্বার, এর থেকে এর পরের মেম্বারের মধ্যে পার্থক্যটা জাস্ট কোথায়? একটা CH2 মূলকের মধ্যে। তারপর যদি আমি প্রোপানলের নাম যদি লিখি, সংকেত যদি লিখি, তাহলে সেটা হবে এরকম, জাস্ট একটা CH2 বাড়বে, OH, এটার নাম হচ্ছে প্রোপানল। প্রোপানল, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা মেম্বারের মধ্যে, পরপর দুটা মেম্বারের মধ্যে পার্থক্য থাকে শুধুমাত্র CH2। আর যদি বলা হয় যে পরপর দুটা মেম্বারের মধ্যে ভরের পার্থক্য কত থাকে, খেয়াল করবা একটা CH2 মূলকের ভর কার্বনের হচ্ছে 12 আর দুইটা হাইড্রোজেনের জন্য 2, অর্থাৎ 14। পরপর দুইটা মেম্বারের মধ্যে ভরের পার্থক্য থাকে হচ্ছে 14। এই এটাই হচ্ছে এই তোমার সমগোত্রীয় শ্রেণীর কয়েকটা বৈশিষ্ট্য। আচ্ছা, তো বোঝা গেল কি, প্রত্যেকটা কার্যকরী মূলকের জন্য একটা একটা করে সমগোত্রীয় শ্রেণী থাকে। তাহলে আমরা বলতে পারবো যে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী, অ্যালকিন সমগোত্রীয় শ্রেণী, অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণী, অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণী। আমরা যখন কোন একটা কার্যকরী মূলকের নাম বলি, এটা দ্বারা বোঝায় যে আসলে ওই সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইবার আমরা নামকরণ শিখব। জৈব যৌগের নামকরণ, এটাই পুরো একটা লেকচার যাবত দিতে হয়। নামকরণ, জৈব যৌগের নামকরণ দুইটা সিস্টেমে করা হয়। যেমন একটা হচ্ছে ট্রিভিয়াল সিস্টেম, বা এটার আরেকটা নাম হচ্ছে কমন সিস্টেম। এটা আমরা আগে ইউজ করতাম। ঠিক আছে, যখন তোমার একটা সিস্টেমেটিক নামকরণ আসে নাই, তার আগে আমরা এই ট্রিভিয়াল নামকরণ সিস্টেমটা ব্যবহার করতাম। আর বর্তমানে ইন্টারন্যাশনালি যেটা প্রচলিত সেটা হচ্ছে IUPAC নামকরণ। IUPAC নামক যে সংস্থাটা আছে, কেমিস্ট্রির সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা, তারা কিছু নিয়ম প্রণয়ন করেন।
সেই নিয়ম অনুসারে যখন আমরা নামকরণ করি তখনই সেটাকে বলা হয় ইউপ্যাক নমেনক্লেচার বা ইউপ্যাক নামকরণ। আচ্ছা, তো আমরা মেইনলি এই ইউপ্যাক নামকরণটাই শিখবো। ট্রিভিয়াল নামকরণটা কালে ভদ্রে আমরা ইউজ করব জাস্ট বেশ কয়েকটা যৌগের ক্ষেত্রে, সবার জন্য না। তাহলে এই ইউপ্যাক নামকরণের ক্ষেত্রে কি কি নিয়ম ফলো করতে হয় সেটা বুঝতে হবে। ইউপ্যাক নামকরণের নামের তিনটি অংশ থাকে, তিনটি অংশ। যেমন আমাদের ক্ষেত্রে অনেকের এই নামের ক্ষেত্রে দুইটা তিনটা পার্ট থাকে, যেমন আমার নামের ক্ষেত্রে তিনটা পার্ট আছে। প্রথম নামটা জাস্ট আমার নাম, মানে আমার যে সার্টিফিকেটের নাম সেটা সবাই ফর্মালি ইউজ করে থাকে। দ্বিতীয়টা হচ্ছে আমার একটা বংশিক ধারা, আর তৃতীয়টা হচ্ছে আমার ডাকনাম। ঠিক আছে, ইউপেক নামকরণের ক্ষেত্রে যেটা দেখা যায়, মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে মূল শব্দ বা রুট ওয়ার্ড, আর শেষে যেটা থাকবে সেটা হচ্ছে পরপদ বা সাফিক্স, তোমরা ইংরেজিটা সবাই জানো। আর শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে পূর্বপদ বা প্রিফিক্স। অর্থাৎ এই তিনটা পার্ট নিয়ে একটা কেমিক্যাল কম্পাউন্ডের নাম তৈরি হবে। একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে মূল শব্দ, একটা পরপদ। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে আমরা এই পূর্বপদ, মূল শব্দ এবং পরপদ কোত্থেকে এই নামটা আমরা নিয়ে আসবো। দেখো, মূল শব্দ সব সময় এটা ডিপেন্ড করবে মূল শিকলের কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। মূল শিকলের কার্বন, ঠিক আছে, এই মূল শিকলের কার্বন সংখ্যা যতটা হবে তার উপর ভিত্তি করে আমরা এই মূল শব্দের নামকরণটা করব। যেমন তোমরা একটু খেয়াল করবা, যদি কার্বন হয় একটা, একটা কার্বন হলে মূল শব্দের নাম হয় মিথ। আর হ্যাঁ, ভালো কথা, যখন তোমরা জৈব যৌগের নামকরণ করবা, নামকরণ সবসময় ইংরেজিতে লিখবা, কারণ বাংলায় লিখলে এটা কমপ্লিট হয় না। মিথ। আর যখন কার্বন থাকবে মূল শিকলে দুইটা, সেটাকে আমরা বলবো হচ্ছে ইথ। যদি কার্বন থাকে তিনটা, তাহলে মূল শব্দের নাম হবে প্রোপ। আর যদি থাকে কার্বন চারটা, তাহলে কি হবে? বিউট। আর যদি থাকে পাঁচটা, তখন হবে পেন্ট, পিএন, পেন্ট। আর যদি থাকে ছয়টা, তাহলে নাম কি হবে? হেক্স। আচ্ছা, আর যদি কার্বন থাকে মূল শিকলে সাতটা, তখন হবে হেপ্ট। আটটা থাকলে হবে অক্ট। তারপরে নয়টা থাকলে হবে নন। কার্বন যদি থাকে 10টা, সেক্ষেত্রে হবে ডেক। আর কার্বন যদি থাকে তোমার 11টা, তাহলে হবে আনডেক। আর যদি থাকে 12টা, সেক্ষেত্রে হবে ডোডেক। ঠিক আছে, আর যদি তোমার কার্বন থাকে 20টা, সেক্ষেত্রে হবে ইকোস। ঠিক আছে, এরকম আমরা আহ মূল শব্দের নামকরণটা করব। ঠিক আছে, জাস্ট কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। তাহলে এটা কিসের চার্ট? এটা হচ্ছে রুট ওয়ার্ড বা মূল শব্দের চার্ট। তারপর আসা হচ্ছে তোমার সেকেন্ড পোর্শন, হচ্ছে পরপদ। এই পরপদ কিসের ভিত্তিতে নামকরণটা করা হয়? এটা হচ্ছে কার্যকরী মূলকের ভিত্তিতে। এই কার্যকরী মূলক এর ভিত্তিতেই মেইনলি ইয়েটা হবে, পরপদের নামটা তোমার ডিটারমাইন্ড হবে। ঠিক আছে, যেমন এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, যদি ভাইয়া একের অধিক কার্যকরী মূলক থাকে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যার তোমার ক্ষমতা বেশি, যার পাওয়ার বেশি, তার নামটাই হবে, সেই কার্যকরী মূলক হিসেবে কাজ করবে এবং পরপদ হিসেবে তার নামটাই যাবে। ঠিক আছে, এখন এই পরপদের নামটা কি রকম হয় তার একটা স্যাম্পল তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, সাফিক্স বা পরপদের ক্ষেত্রে যদি তোমার
কার্যকরী মূলক হিসেবে COOH থাকে, সেই ক্ষেত্রে আমরা এর নামকরণ করি ওয়িক অ্যাসিড। ঠিক আছে, যেমন মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, ওরকম। তারপর যদি থাকে এই SO3H, এটা যদিও খুব একটা তোমাদের আসবে না, এটার ক্ষেত্রে হবে সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড। তারপর যদি থাকে অ্যালডিহাইড, সেই ক্ষেত্রে যুক্ত করতে হবে AL বা L। আর যদি তোমার কিটোন থাকে হিসেবে, কার্যকরী মূলক হিসেবে, সেই ক্ষেত্রে আমরা পরপদে বসাবো ওন, যেমন ইথানন, প্রোপানন, বিউটানন, ওরকম। এর ক্ষেত্রে মিথানেল, ইথানেল, প্রোপানেল, ওরকম। তারপর আসতেছে হচ্ছে অ্যামিন। এটার ক্ষেত্রে পরপদে অ্যামিনটাই বসবে, অ্যামিন নাম। আর যদি তোমার থাকে কার্বন কার্বন ডাবল বন্ড, সেই ক্ষেত্রে পরপদে কি বসে? ইএনই, ইন। আর যদি ট্রিপল বন্ড থাকে কার্বন কার্বন, তখন এর নামটা হবে আইন, YNE, আইন। আচ্ছা, আর যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে, সেটাকে আমরা কি বলবো? ANE, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, এরকম। আর এটা হচ্ছে ইথিন, প্রোপেন, বিউটিন, ওরকম। এটা হবে ইথাইন। তারপরে হচ্ছে প্রোপাইন, বিউটাইন। ঠিক নামকরণটা ওরকমই হবে। তারপর 3 নম্বর পার্টে আসে হচ্ছে পূর্বপদ। এখন খেয়াল করো, পূর্বপদে কারা বসবে? মূল শব্দ এবং পরপদ বাদে, অর্থাৎ তোমার কার্বন শিকলের দৈর্ঘ্য এবং কার্যকরী মূলক বাদে আরো যদি কেউ থাকে যৌগের মধ্যে, তারাই পূর্বপদ হিসেবে বসবে। তার মানে পূর্বপদ কারা? পূর্বপদ, বাকি সব। ঠিক আছে, তাহলে এই তিনটা যদি আমরা মনে রাখতে পারি, সেই ক্ষেত্রে নামকরণটা খুবই ইজি হবে। তাহলে শুরুতে আমরা দেখি অ্যালকেনের নামকরণ করি। অ্যালকেনের ক্ষেত্রে আমরা দেখলাম, তোমাদেরকে এই যৌগটা লিখলাম, এটাকে যদি তোমাদের নামকরণ করতে দেওয়া হয়, তাহলে এর নাম কি হবে? এই যৌগটার ক্ষেত্রে শুরুতে আমাদের দেখতে হবে কি, কার্বন দীর্ঘতম শিকলে কার্বন সংখ্যা কয়টা আছে। তাহলে 1, 2, 3, 4। এই যে কাজটা করলাম, এটাকে বলা হয় নাম্বারিং করা। তাহলে শুরুতে আমাদের কাজ হচ্ছে নাম্বারিং করে ফেলা। সেখান থেকে আমরা দেখি যে দীর্ঘতম শিকলে কার্বন আছে 4টা। যদি কার্বন থাকে 4, তাহলে মূল শব্দ হিসেবে কি বসে? বিউট। তারপর খেয়াল করুন, প্রত্যেকটা কার্বন কার্বন একক বন্ধন আছে এখানে। যেহেতু একক বন্ধন, এটা হচ্ছে অ্যালকেন। এই কারণে আমরা বিউটের সাথে কি যোগ করব? ANE, এন। তারপর খেয়াল করো, এখানে কি এই দীর্ঘ শিকল আর কার্যকরী মূলক ছাড়া আর কি অন্য কিছু আছে? আর কিছু নাই। এই রুট ওয়ার্ড এবং পরপদ, এটা ছাড়া দেখো এখানে কিন্তু আর কিছু নাই। সুতরাং পূর্বপদ লাগবে না, অর্থাৎ পূর্বপদ সবসময় লাগে না। তো এই ক্ষেত্রে এটার নাম হবে বিউটেন। খেয়াল করুন, এবার যদি আমি একটু চেঞ্জ করে দেই, এই পুরোটাই ঠিক আছে। খেয়াল করো, আমি সবসময় কিন্তু এত কষ্ট করে এগুলা লিখবো না। জৈব যৌগকে প্রকাশ করার বিভিন্ন পদ্ধতি আছে। যেমন আমি যদি জাস্ট দেখো, এখানে কার্বন কয়টা আছে? 4টা আছে। আমি প্রত্যেকটা কর্নারে একটা কার্বনকে যদি দিয়ে দিই, তাহলে এটা যে কথা, এটা কিন্তু সেম কথা। ঠিক আছে, তার মানে এটার নামও কিন্তু বিউটেন। আচ্ছা, তাহলে আরেকটা যৌগ লিখলাম তোমাদের জন্য। দেখো 1, 2, 3, 4, 5। আমি আরেকটা যেটা করলাম, এই 3 নম্বর কার্বনে আরেকটা কার্বনকে অ্যাড করে দিলাম। খেয়াল করুন, এটাও হচ্ছে একটা কার্বন। তাহলে এখানে একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন। এই নামকরণ করো।
নাম্বারিং করো 4 এবং 5। আচ্ছা, আমি যদি নাম্বারিংটা এইভাবে করতাম যে 1 2 3 4, তাহলে কিন্তু এটা কিন্তু সর্বোচ্চ শিকলটা হতো না। ঠিক আছে, যেমন এটাকে আমি তোমার পরিচিত ফরম্যাটে এঁকে দিই, CH3 CH2 CH, তারপর হচ্ছে CH2 CH3, আর এই 3 নাম্বার কার্বনে আমি একটা CH3 কে অ্যাড করে দিলাম। দেখো এটা যে কথা, এটা কিন্তু একদম সেম কথা। ঠিক আছে, এখন নাম্বারিংটা করব যে 1 2 3। যদি আমরা এই বরাবর যাই সেক্ষেত্রে কিন্তু জাস্ট 4 হবে। ঠিক আছে, তো এই বরাবর গেলে হবে 5 4 5, সুতরাং আমরা এই বরাবরই যাব। এখন দেখা যাচ্ছে যে মূল শিকলে কার্বন আছে 5টা। যদি মূল শিকলে কার্বন থাকে 5টা, সেক্ষেত্রে নাম কি হবে? পেন্ট। এবং খেয়াল করো, এই যৌগে এমন কিছু নাই যে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দেখা যায়। যেহেতু এরকম কিছু নাই, সব একক বন্ধন, তাই এর নাম হবে কি? পেন্টেন। এখন এটা ছাড়াও আরেকটা জিনিস রয়ে গেছে, এটাকে আমরা বলবো হচ্ছে পার্শ্ব শিকল। ঠিক আছে, এখন এই পার্শ্ব শিকলের নামটাও ইনক্লুড করতে হবে। এখন এই পার্শ্ব শিকলের নাম কি? খেয়াল করবা যে এখানে এই মূলকটা আছে CH3, এবং এটা আমরা জানি এটা একটা মিথাইল মূলক, অ্যালকাইল মূলক, কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক। সুতরাং এটা হবে মিথাইল। এবং এই মিথাইলটা কত নম্বরে আছে? এটা অবস্থান সহ বলে দিতে হবে, 3 নাম্বার কার্বনে আছে। তাহলে এর নাম হবে 3 মিথাইল পেন্টেন। এবং আরেকটা ব্যাপার খেয়াল করবা, আমি কিন্তু মাঝখানে কোনো ধরনের গ্যাপ দেই নাই, অর্থাৎ নামকরণের ক্ষেত্রে এটা জাস্ট এক পদ হবে। ঠিক আছে, জাস্ট এক পদই নামকরণ, আচ্ছা আলাদা আলাদা হবে না, সবকিছু একটার মধ্যেই থাকবে। তারপর এই যৌগটার নাম আমরা যখন লিখবো, তখন আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে, দীর্ঘ শিকল খুঁজে বের করতে হবে। তো আমি যদি এখানে লিখি যে নাম্বারিংটা যদি এইভাবে করি 1 2 3, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ শিকলে 3টা কার্বন, আর পার্শ্ব শিকলে এখানেও 3টা কার্বন। আর যদি আমি নাম্বারিংটা যদি এইভাবে করি যে 1 2, এদিকে না যে আমরা এ বরাবর যাই, দেখা যাবে 3 4 5, অর্থাৎ এই বরাবর গেলে দেখা যাচ্ছে 5টা কার্বন পাওয়া যায়। সুতরাং এই ক্ষেত্রে এটাকে আমরা বাছাই করব। তার মানে এই ক্ষেত্রে মূল শিকলে দেখা যাচ্ছে 5 কার্বন, এটা হবে পেন্ট, এবং প্রত্যেকটা কার্বনের মধ্যকার একক বন্ধন নাম হবে পেন্টেন। এবার এই 2 নাম্বার কার্বনে, এই যে এই 2 নাম্বার কার্বনের সাথে, এই 2 নাম্বার কার্বনের সাথে একটা মিথাইল মূলক যুক্ত আছে। সুতরাং আমরা লিখব 2 মিথাইল পেন্টেন, এবং এটা একসাথেই হবে। আমি এখানে সুন্দর করে লিখে দিই 2 মিথাইল পেন্টেন। আচ্ছা, তার মানে প্রথম যে লেটারটা এটা হবে বড় হাতের, বাকি সব ছোট হাতের। আচ্ছা, তারপর আমরা অ্যালকেন থেকে জাস্ট আরেকটা প্র্যাকটিস করব, তারপর চলে যাব হচ্ছে বাকি ইয়েতে। এই যৌগটার ক্ষেত্রে আমরা নাম্বারিং করব, দেখি কিভাবে নাম্বারিং করা যায়। 1 2 3, আমরা যদি উপরে যাই জাস্ট 4টা হচ্ছে, ওটা নেওয়া যাবে না। আমরা যদি এই বরাবর যাই 4 5। আচ্ছা, আমরা আনুভূমিক বরাবর গেলে দেখা যাচ্ছে 5টা কার্বন। আর যদি আমরা নিচ নিচ দিকে যাই 3 4 5 6, দেখা যাচ্ছে আমরা যদি এই বরাবর যাই সেই ক্ষেত্রে কার্বন থেকে 6টা। সুতরাং এটাই হবে আমাদের দীর্ঘতম শিকল। তাহলে দীর্ঘতম শিকলে কার্বন আছে যেহেতু 6টা, তাই এটার মূল শব্দ হবে হেক্স। তারপর প্রত্যেকটার মধ্যে কার্বন কার্বন একক বন্ধন, তাই এটা হবে হেক্সেন। এবার আরো 2টা জিনিস রয়ে গেছে, একটা হচ্ছে মিথাইল, আর এটা হচ্ছে এইদিকে 2 কার্বন যুক্ত ইথাইল। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইল, আর এটার নাম মিথাইল। বাট তাদেরকেও যুক্ত করতে হবে। এখন দেখতে হবে যে তাদের অবস্থান কোথায়। দেখা যাচ্ছে তারা উভয়ই 3 নাম্বার কার্বনে অবস্থান করে। ঠিক আছে, এখন অবস্থান সহ তাদের নামটা বলে দিতে হবে।
এখন নাম যদি আমরা এরকম করি যে 3 মিথাইল হেক্সেন, তাহলে নামটা ভুল হবে। এখন যেটা করতে হবে, আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারে দিতে হবে। আগে যেহেতু ই আছে, তাই আমরা আগে লিখবো 3 ইথাইল, তারপর আসে হচ্ছে এম, এটাও 3 নাম্বারই আছে, তাই লিখবো হচ্ছে 3 মিথাইল হেক্সেন। বুঝা গেল? 3 ইথাইল, 3 মিথাইল হেক্সেন, এই যোগটা হচ্ছে এটা। ওভার দ্য কোর্স আমরা আরো অনেক যৌগ সম্পর্কে জানবো এবং সাথে সাথে নামকরণটাও আমরা শিখবো। তারপর চলে আসা যাক অ্যালকিনের ক্ষেত্রে। এই অ্যালকিনের নামকরণে জাস্ট আমাদের কি করতে হবে, পরপদ হিসেবে ইনকে বসাতে হবে। ইএনই, যেখানে আমরা অ্যালকেনের ক্ষেত্রে এএনই বসাইছি, এই ক্ষেত্রে ইএনই বসাবো। জাস্ট খুবই ইজি। অ্যালকিনের ক্ষুদ্রতম সদস্য হচ্ছে এটা, CH2, CH2, যেহেতু আছে কার্বন দুইটা, নাম হবে ইথ, আর দ্বিবন্ধন থাকার কারণে হয়ে যাবে ইএনই, ইথিন। আচ্ছা, আর যদি এমন হয় CH3, CH, CH3, আচ্ছা এটাকে একটু ক্রিটিক্যাল করে দিই। CH double bond, CH, CH2, CH3, CH2, 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 CH3। দেখো, এটা একটা ভালোই একটা চ্যালেঞ্জ। এই জায়গাটার নামকরণ আমরা কিভাবে করব এটা। এখন আমাদের দরকার হচ্ছে দীর্ঘ শিকল খুঁজে বের করা। তাহলে আমরা যদি এই বরাবর যাই, দেখো 1 2 3 4 5 6 7। আচ্ছা, আর আমরা যদি নিচ বরাবর যাই 1 2 3 4 5 6, তাহলে আমরা কোনটাকে নিব? আচ্ছা, তোমাদের সবার কমন সেন্স হয়তো বলতেছে যে আমরা এটাকে নিব, তাই না? এখানে গেলে পাওয়া যায় 7টা, 7 কার্বন পর্যন্ত যায়, আর এখানে গেলে পাওয়া যায় 6 কার্বন। তো অবশ্যই এখানে যাওয়াটাই বেশি যুক্তিযুক্ত, কিন্তু না। যদি আমরা 1 থেকে এ বরাবর যাই, সেই ক্ষেত্রে এটা হবে আমাদের পার্শ্ব শিকল বা পূর্বপদ। কিন্তু এই যৌগে দেখা যাচ্ছে কার্যকরী মূলক বা আমাদের ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। এই কার্যকরী মূলকের ক্ষেত্রে দেখা যাবে সব সময় কার্যকরী মূলককে মেইন শিকলে বা মূল শিকলের অন্তর্ভুক্ত করতে হয়। ঠিক আছে? তো দেখা যাবে যে এটা যদিও বড়, ওইটাকে নেওয়া যাবে না, নিতে হবে এটাকে। তাহলে 1 2 3 4 5 এবং 6, আর বাকি সবটা হবে পার্শ্ব শিকল বা পূর্ব পদে নামটা বসবে। তাহলে খেয়াল করো, যেহেতু মেইন শিকলে আছে কার্বন 6টা, তাই এর নাম হবে হেক্স। এবং কার্যকরী মূলক হিসেবে কি আছে? দ্বিবন্ধন, তার মানে ইন হবে, হেক্স ইন। এখন মজার বিষয় হচ্ছে এখানে পজিশনটাকে উল্লেখ করে দিতে হবে, যেমন 1 2 3 হেক্স 3 ইন। ঠিক আছে? তারপর চলে আসে হচ্ছে পূর্বপদ, অর্থাৎ পার্শ্ব শিকল যে আছে। দেখো, এই পার্শ্ব শিকলে কার্বন কয়টা আছে? 1 2 3 4 5। যদি 5টা থাকে সেই ক্ষেত্রে নাম কি হবে? পেন্টাইল, তাই না? পেন্টাইল। এই পেন্টাইল কয় নাম্বার কার্বনে যুক্ত? এই পেন্টাইলটা এই যে দেখা যাচ্ছে এই কার্বনে যুক্ত, যার পজিশন হচ্ছে 2। তার মানে এটা হবে 2 পেন্টাইল হেক্স 3 ইন। বুঝা গেল কি? 2 পেন্টাইল, যেহেতু 2 নম্বর কার্বনে পার্শ্ববর্তী শিকড়টা যুক্ত আছে, এই কারণে 2 পেন্টাইল, এবং মূল শিকলে আছে কার্বন 6টা হেক্স। আর এই 3 নম্বর কার্বনে দেখা যাচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। এখন অনেকের প্রশ্ন আসে যে এটা তো 4 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, আমরা কেন 3 ইনকে লিখলাম? এক্ষেত্রে আমরা এই কারণেই লিখলাম, আমরা যখন নাম্বারিং করতে করতে যাব, তখন শুরুতে আমরা যে কার্বনকে পাবো তার সংখ্যাটাই উল্লেখ করতে হবে। ঠিক আছে? এইভাবে আমরা নামকরণটা করব। অ্যালকাইনের ক্ষেত্রেও সেম কথা। অ্যালকাইনের ক্ষেত্রেও দেখা যাবে জাস্ট আমরা ইনের জায়গাতে বসাবো কি? আইন। তারপর আমরা চলে আসি অ্যালকোহলের ক্ষেত্রে।
অ্যালকোহল আমরা জানি এটা যদি পরপদে বসে তাহলে নাম হয় OL অল। তাহলে দেখো আমি একটা যৌগ লিখলাম CH3 CH CH2 CH2 OH, ঠিক আছে, CH2 CH3। এই যৌগের নামকরণ কি হবে তোমাদের যদি কোশ্চেন করা হয়? খেয়াল করো, শুরুতেই আমাদের কাজ হচ্ছে দীর্ঘতম শিকলকে খুঁজে বের করা। তো দীর্ঘতম শিকল খুঁজে বের করার জন্য আমরা কি কাজ করব? দেখো, এই ক্ষেত্রে একটা মজার বিষয় কি, যে আমরা জানি যে এই ক্ষেত্রে কার্যকরী মূলক হচ্ছে অ্যালকোহল। সুতরাং কার্যকরী মূলক যেই দিকে থাকবে সেই দিক থেকেই নাম্বারিংটা করতে হবে, বা সেই কার্বন থেকেই নাম্বারিংটা করতে হবে। এটা লিখে রাখো, ফাংশনাল গ্রুপ যেখানে থাকবে সেইখান থেকেই নাম্বারিংটা করতে হবে। তারপর আমরা শুরু করি 1 2 3 4। এই ক্ষেত্রে গেলে দেখা যাচ্ছে কার্বন হয় 4টা, কিন্তু আমরা যদি এই বরাবর যাই 4 5, এ বরাবর কিন্তু কার্বনেরটা বেশি থাকে। সুতরাং আমাদের মেইন শিকল হবে এটাই, আর এটা চলে যাবে পার্শ্ব শিকলে। আচ্ছা, তাহলে নামকরণটা কি হবে? যেহেতু কার্বন আছে 5টা, তাই এর মূল শব্দ হবে কি পেন্ট। এবং প্রত্যেকটা কার্বন কার্বন দেখা যাচ্ছে একক বন্ধন। যদি একক বন্ধন হয় তো এটা কি হবে? এন, পেন্টেন। এখন কার্যকরীমূলক কি আছে? কার্যকরীমূলক আছে অ্যালকোহল, তাই এর নাম হবে 1 অল। এই তো OL, অর্থাৎ কার্যকরীমূলকের নামটাকেই সবার শেষে বসাতে হবে, পেন্টেন 1 অল। তারপরে পার্শ্ব শিকল আরেকটা রয়ে গেছে, একেও ইনক্লুড করতে হবে। এটা দেখা যাচ্ছে 3 নাম্বার কার্বনে যুক্ত, সুতরাং এটা হবে 3 মিথাইল পেন্টেন 1 অল। এখন একটা ঝামেলা হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু একটা ঝামেলা হয়েছে, যে দেখা যাচ্ছে যে পেন্টেনের পরে আছে ই, আবার অলের আগে আছে ও। এই দুইটাই কিন্তু ভাওয়েল। এখন নামকরণের একটা সিস্টেম হচ্ছে যে দুইটা ভাওয়েল কখনোই পাশাপাশি বসানো যাবে না। এই কারণে পূর্ববর্তী যে ভাওয়েলটা আছে তাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা যদি বাদ দিই তাহলে কি হবে? Just এটাকে বাদ দিয়ে দিব। তার মানে এবার হবে পেন্টান 1 অল, 3 মিথাইল পেন্টান। আর এক নম্বরে আছে OH 1 অল। তো এই নিয়মটাকে বলা হয় ভাওয়েল ভাওয়েল অথবা ভাওয়েল সেমি ভাওয়েল সিস্টেম। ঠিক আছে, যে দুইটা ভাওয়েল কখনোই পাশাপাশি বসবে না। এই কারণে ANE না হয়ে কি হয়ে গেছে? AN হয়ে গেছে। এই কারণে নামটা হয় পেন্টানল। পেন্টানল মাঝখানে ওয়ানটাকে দেওয়ার কারণে এই ওয়ানটাকে আমরা পরেও লিখতে পারবো, যে পেন্টানল 1 অথবা পেন্টান 1 অল, যে কোনো ভাবেই হবে। এ হচ্ছে অ্যালকোহলের নামকরণ। তারপর যদি আসে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের নামকরণে আমরা সাফিক্স হিসেবে বসাই AL বা L। এখন এই যৌগটার নামকরণ করো দেখি, CH3 CH2 C ডাবল বন্ড, অবশ্যই এখানে একটা H হবে না, H দিলাম না, H কে বাদ দিয়ে দিই, কঠিন করে দিব। CH3 CH CHO, এটা একটা অ্যালডিহাইড যৌগ। আমরা জানি যে এখানে CHO আছে, আবার এখানে একটা অ্যালকিনো আছে। যেহেতু অ্যালডিহাইডের সক্রিয়তা বেশি, তো ফাংশনাল গ্রুপ FG, ফাংশনাল গ্রুপ হবে CHO। আর বাকি শব্দ যা আছে, দেখো এই ফাংশনাল গ্রুপের নামটাই হবে সবার শেষে। আচ্ছা, তাহলে এবার আমাদের মূল শিকল চিহ্নিত করতে হবে 1 2 3 4 5। তো যেটা ফাংশনাল গ্রুপ আছে সেখান থেকে নাম্বারিংটা শুরু করতে হবে। তাহলে আমরা লিখলাম যে পেন্ট, খেয়াল করো পেন্ট, কারণ কি মূল শিকলে কার্বন আছে 5টা। তারপর 2 নাম্বার কার্বনে দেখা যাচ্ছে একটা দ্বিবন্ধন আছে, যার কারণে আমরা লিখবো পেন্ট 2 ইন।
অ্যালকিনের কারণে। আর 1 নাম্বার কার্বনে আছে 1 এল, অ্যালডিহাইড, এল, অ্যালডিহাইডের এল। আচ্ছা, এবং শুরুতে কি থাকবে? পূর্বপদ হিসেবে যে বসার সেই বসবে। 3 নাম্বার কার্বনে দেখা যাচ্ছে মিথাইল মূলক আছে, সুতরাং এটা হবে 3 মিথাইল পেন্ট 2 in 1 এল। এইখানেও একটা ঝামেলা দেখা যাচ্ছে যে এখানে ই আর এ দুইটা পাশাপাশি হয়ে যাচ্ছে, সুতরাং এই ইটাকে কি করতে হবে? এটাকে বাদ দিতে হবে। সুতরাং আলটিমেটলি এর নাম হবে 3 মিথাইল পেন্ট 2 in 1 এল। এটাই হচ্ছে এই যৌগের নাম। বুঝা গেল? আর তারপর আসবে হচ্ছে কিটোন, অ্যালডিহাইডের পর কিটোন। কিটোনের ক্ষেত্রে পরবর্তী হিসেবে জাস্ট ONE এটা আসবে। যেমন আমরা যদি বলি এই যৌগটা CH3COCH3, এই যৌগটার নাম কি হবে? যেহেতু কার্বন আছে 3টা, তাই এই যৌগটার ক্ষেত্রে মূল শব্দটা হবে প্রো। এবং কার্বন কার্বন, প্রত্যেকটা কার্বন কার্বন আছে একক বন্ধন, তাই এটা হবে প্রোপান। ঠিক আছে? আচ্ছা, এবং এক্ষেত্রে কার্যকরীমূলক হিসেবে কি আছে? CO, অর্থাৎ ওন, তাই প্রোপানন। এখন এইখানেও যেহেতু এই ই আর ও পাশাপাশি আসে, তাই এটাকে বাদ দিয়ে দিতে হবে। তো শুধু কি থাকবে? শুধু থাকবে হচ্ছে এন, এন, আর হচ্ছে ওএনই। এটার নাম হচ্ছে প্রোপানন। এই ক্ষেত্রে দেখা যায় কি যে টু আর বলতে হয় না, যে প্রোপান টু ওন এটা বলার দরকার নেই। কারণ কি? এটা নামকরণ একটাই পসিবিলিটি আছে, কার্বন 3টার জন্য এই কিটোনকে অবশ্যই মাঝখানেই থাকতে হবে। এই কারণে প্রোপাননের ক্ষেত্রে আর সংখ্যাটাকে উল্লেখ করতে হয় না। গেল প্রোপানন। তাহলে যদি এরকম হয় CH3 CO CH2 CH3, এই ক্ষেত্রে নাম হবে বিউটানন। ঠিক আছে? এই ক্ষেত্রেও 1 2 2 নাম্বারেই এটা সবসময় হবে। ঠিক আছে? এই কারণেও বিউটানন 2 আর বলতে হবে না, কিন্তু পেন্টানন যখন হবে তখনই এই অবস্থানটাকে বলে দিতে হবে। ঠিক আছে? CH3 CH2 CO CH2 CH3, এটা হচ্ছে পেন্টানন 1 2 3, পেন্টানন 3, অথবা পেন্টান, পেন্টান 3 ওন। এর কারণ কি? কারণ এই সিওটা কিন্তু 2 নাম্বার কার্বনেও হইতে পারতো, এই কারণে নামটা, নাম্বারিংটা উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, আর সর্বশেষ আসে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। এটার সংকেত কি? COOH। আর এটার ক্ষেত্রে নামকরণে আমরা কি বসাই? অয়িক অ্যাসিড। ঠিক আছে? তাহলে জাস্ট আমরা যদি বলি যে এই যৌগটার নাম কি হবে? কার্বন যেহেতু একটা আছে তাই মিথ, তারপরে এখানে যেহেতু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কিছুই নাই, সেক্ষেত্রে হবে মিথান। আর ইটা দিব না, কারণ কি? ই দিয়ে ও এর সাথে কিন্তু মানে ক্ল্যাশ করবে। ঠিক আছে? দুইটা ভাওয়েল ক্ল্যাশ করবে। তো মিথানোইক অ্যাসিড, অ্যাসিডটাকে পরে আলাদা করে বলে দিতে হবে। তারপর যদি এক্ষেত্রে কার্বন যদি থাকে 2টা, CH3 COOH, এক্ষেত্রে 2 কার্বন যুক্ত কি হবে? ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। তারপর আসবে কি? কার্বন সংখ্যা যদি 3টা হয় তাহলে সোজা হয় প্রোপানোইক অ্যাসিড। ঠিক আছে? জাস্ট এইভাবেই আমরা জৈব যৌগের নামকরণটা শেষ করব। তো আশা করি তোমাদের এসএসসি তে এর বেশি আর লাগবে না। তো এই তো আজকের আর যা যা পড়ানো ছিল এগুলোই। ঠিক আছে? তো ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা জৈব যৌগের বিক্রিয়া শুরু করে দিব। অ্যালকেনের বিক্রিয়া, অ্যালকেনের বিক্রিয়া কিভাবে প্রস্তুত করতে হয়, বা তাদের যাবতীয় যা যা আছে, তাদের ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ, সবকিছু ইনশাআল্লাহ আমরা নেক্সট লেকচারে আলোচনা করবো, এবং 2টা লেকচারের মধ্যেই আশা করি শেষ হয়ে যাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো।
সুস্থ থাকো।